দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার উপেক্ষা, অবহেলা আর অবজ্ঞার দাঁত ভাঙা জবাব বাংলাদেশ দিয়েছে অস্ট্রেলিয়াকে। ২৩ বছর ধরে যেই অস্ট্রেলিয়া বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকার যোগ্য বলেই মনে করেনি, ৪বার যারা সেই টেস্ট সফর বাতিল করে দিয়েছে বিভিন্ন অজুহাতে, যেগুলো বাংলাদেশের জন্য ভীষণ রকম অপমানজনক ছিল। সেই অস্ট্রেলিয়াকে প্রথম সুযোগেই ২৩ বছর পর যখন বাংলাদেশ হারিয়ে দেয় ডারউইনে, সেটা অবশ্যই দাঁত ভাঙা জবাব। এবার কি মুখ ভাঙা জবাবটা দিতে পারবে কিনা ম্যাকাইতে? প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টও আসলে জিততে পারবে কিনা? দাঁত ভাঙা জবাবই যথেষ্ট, কিন্তু মুখ ভাঙা জবাব দেওয়াটাও কতটা কর্তব্যের জায়গায় বাংলাদেশের রয়েছে এবং সেই সম্ভাবনা কতটুকু, সব মিলে একটু আলোচনা করতে চাই। তাই বলে ডারউইন থেকে ম্যাকাই প্রথম টেস্টের ভেন্যু থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যুতে যেতে বাংলাদেশের ক্রিকেট দলের যে ১৩-১৪ ঘন্টা সময় লাগলো, বাংলাদেশ টিম যে এইখানে লাগেজ মিসিং হয়ে গেল, বাংলাদেশ টিমকে যে এইখানটা থেকে হচ্ছে গিয়ে ওই চার্টার্ড ফ্লাইটে না নিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে নিল, এইটা কি প্রথম টেস্টে অস্ট্রেলিয়া হেরে যাবার কারণেই করেছে কিনা? সবগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, গত ১৫ বছরের একটা হিসাব দেখুন। মানে অস্ট্রেলিয়ায় টেস্ট জয়টা দ্য লাস্ট ফ্রন্টিয়ার জয়ের মতো কেন আসলে বলা হয়? গত ১৫ বছরে সেইখানে পাকিস্তান ৮ টা টেস্ট খেলেছে, একটাও জিততে পারেনি। অবশ্য তারা ১৯৯৫ সাল থেকে ১৭ টেস্টে টানা হেরেছে। সো সেটারে বাদ দিলেন। শ্রীলঙ্কা ৫ টা টেস্ট খেলেছে, একটাও জিততে পারেনি। অবশ্য শ্রীলঙ্কা তাদের ক্রিকেট ইতিহাসে ১৫ টেস্টের একটাও খেলতে পারেনি। সেটারও বাদ দিলেন। ওয়েস্ট ইন্ডিজ ৭ টা টেস্ট গত ১৫ বছর খেলে একটা মাত্র জিতেছে সামার জোসেফের সেই অবিশ্বাস্য অবিস্মরণীয় বোলিংয়ে। নিউজিল্যান্ড ৮ টা টেস্ট খেলে একটা মাত্র জিতেছে ২০১১ সালে। ইংল্যান্ড ২০ টা টেস্ট ম্যাচ খেলে তারা একটা মাত্র টেস্ট সেইখানটাতে জিতেছে। তো বাংলাদেশের যে গত ১৫ বছরের যদি রেকর্ড ধরেন, এক টেস্ট খেলে একটাই বাংলাদেশ জিতে গিয়েছে। এই রেকর্ডের কাছাকাছি শুধুমাত্র সাউথ আফ্রিকা এবং ভারত আসতে পারে। সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মাটিতে গত ১৫ বছরে ৯ টা টেস্ট খেলে ৩ টা জিতেছে। আর ভারত ২১ টা টেস্ট খেলে ৫ টা ম্যাচ জিতেছে। এখন একটা টেস্টকে বিচ্ছিন্নভাবে নেয়ার কি কোনো উপায় আছে? বিচ্ছিন্নভাবে একটা দেখলাম, এইটা করলাম যে না ঠিক আছে এইটা সেইটা উপায় নাই। সেটা আমি আন্ডারস্ট্যান্ডেবল, এটা বোঝা যায়। কিন্তু স্টিল বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে এটা শুধুমাত্র একটা টেস্ট ম্যাচ জেতেনি। এটা শুধুমাত্র ক্রিকেট ইতিহাস নার্চার করে দেয়নি। এটা শুধু ক্রিকেট হিস্ট্রির ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার আপসেট তারা ঘটায়নি। বাংলাদেশ আসলে অনেক কিছুর জবাবও দিয়েছে। আর আমি এই আপসেট শব্দটা নিয়ে সবাই এত আপসেট কেন, আমি সেটাই বুঝছি না। সবাই মানে কি? অনেকেই। আমি অনেক জায়গাতেই এই আলোচনাটা দেখছি যে না বাংলাদেশ যে জিতেছে সেটা অঘটন না। ভাই, অঘটন শব্দটা তো অপমানজনক না। এটা বাংলাদেশের কীর্তিকে খাটো করে দেখার কিছু নাই। এটা বাংলাদেশের অর্জনকে ম্লান করে দেখার কিছু নাই। বরং আমি মনে করি বাংলাদেশের অর্জনটা তাতে আরো বেশি বেড়ে যায়। অঘটন কিন্তু জিনিসটা এরকম না, আমি বলতে শুনছিলাম যে না টেস্ট ম্যাচে অঘটন ঘটে না ভাই, ঘটে না। ঘটবে না কেন রে ভাই? অঘটন জিনিসটা হচ্ছে গিয়ে আপনি খেলা শুরু হওয়ার আগে যেই রেজাল্টটা যত অপ্রত্যাশিত, সেই রেজাল্টটা যদি হয়ে যায় ম্যাচে, সেই ক্ষেত্রে সেটা তত বড় অঘটন। এখন বাংলাদেশ ১১ টা সেশন জিতেছে বলে সেটা অঘটন হবে না, এটা কেমন কথা? বাংলাদেশ ভালো খেলে জিতেছে বলে অঘটন হবে না, সেটা কেমন কথা? কেন অঘটন শব্দটাকে নেগেটিভলি এইভাবে আসলে পোর্ট্রে করা হচ্ছে, আমার এটা আসলে কোনো আইডিয়াই নাই। তাহলে তো ভাই খেলাধুলার এই অভিধানে অঘটন, আপসেট এই শব্দটাই আসলে থাকার কথা না। থাকতই না। কেননা ভাই এইটা তো যেই দল ভালো খেলবে তারাই জিতবে। টু সাম এক্সটেন্ট কোথাও না কোথাও কোনো একটা দলকে বেটার খেলতে হয় বলেই তারা জেতে। এবং ক্রিকেটের মতো স্ট্যাট ড্রিভেন খেলাতে সেটা আরো সত্যি। ফলে বাংলাদেশের এই জয়টা আমাদের ক্রিকেট মানে টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার আপসেট। এইটাকে মেনে নিতে সমস্যাটা কোথায়? বা এটা মানলে বাংলাদেশ ক্রিকেটের অর্জনটা খাটো হচ্ছে কিভাবে? এইটা আমার কাছে মনে হয় আসলে একটুখানি, আমি আমাদের বোঝারও হয়তোবা ভুল। একটু আমার কাছে মনে হয় হীনমন্যতা থেকেও আমরা করি কিনা। এটা কি একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে আমরা করি কিনা? একটা হচ্ছে গিয়ে মুখস্থ জায়গা থেকে করি যে এইটা আমাদের শেখানো হয়েছে। আর আরেকটা হচ্ছে গিয়ে ওই যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে আমরা আসলে এই জিনিসটা করি কিনা, এবং সেই কমপ্লেক্সের জায়গাটায় আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া বাংলাদেশের এই যে ট্যুরের যে শিডিউলিং এর যে ব্যাপারটা রয়েছে, ডারউইন থেকে আমরা ম্যাকাইতে সেকেন্ড টেস্টের ভেন্যুতে যাব। ওইখানটাতে আমাদের হচ্ছে গিয়ে ওইখানে ফ্লাইটের ওইখানে ওই অন্যান্য যাত্রীদের সঙ্গে যেতে হয়েছে। অস্ট্রেলিয়া এইখানে তারা হচ্ছে গিয়ে একেবারে চার্টার্ড ফ্লাইট করে গিয়েছে। এগুলো তো ভাই আগে থেকে ঠিক করা। এই ফ্লাইট শিডিউল গুলো আগে থেকেই ঠিক করা। ট্যুর শিডিউল আগে থেকেই ঠিক করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মিলে ঠিক করেছে। তখন প্রতিবাদ জানানো দরকার ছিল। হ্যাঁ, ঠিক আছে অস্ট্রেলিয়া চার্টার্ড ফ্লাইটে যাবে, আমাদেরও চার্টার্ড ফ্লাইট দিতে হবে।
বাংলাদেশ কি সেই প্রতিবাদ জানানোর অবস্থায় ছিল? বাংলাদেশ কি সেই পয়েন্ট মেক করার অবস্থায় ছিল? ঠিক আছে, এটা ফেয়ার হয়নি, আমি মেনে নিলাম। কিন্তু অস্ট্রেলিয়া মানে আমরা এমনভাবে জিনিসটা পোর্ট্রে করছি যে বাংলাদেশের জন্য চার্টার্ড ফ্লাইট রেডি ছিল। তবে বাংলাদেশ যেহেতু ১ম টেস্ট জিতে গেছে, ফলে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য অস্ট্রেলিয়ানরা আমাদেরকে চার্টার্ড ফ্লাইট ক্যানসেল করে এখন ওই লোকাল ফ্লাইটে যাত্রীদের সঙ্গে দিয়ে দিচ্ছে। আমাদের প্লেয়ারদের লাগেজগুলো ইচ্ছা করে সেখানটাতে আসছে না। কাম অন! এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স এর ভোগার থেকে বোধহয় বাংলাদেশ এখন আরো উপরে উঠে গেছে। সেইটার একটা বড় প্রমাণ আমার কাছে মনে হয় আমাদের টেস্ট জয়ের মুহূর্তটা। আপনি খেয়াল করে দেখেন, যখন বাংলাদেশ ওই যে টেস্ট ম্যাচটা জিতলো, মমিনুল হক যখন তার কাটটা বাউন্ডারির রোপে চলে গেল, উল্লাসটা কোথায় দেখেছেন? মানে আমাদের ড্রেসিং রুমে সবাই কি ছুটে বেরিয়ে মাঠে চলে গেছেন ২ ব্যাটসম্যান অপরাজিত সাদমান এবং মমিনুলের দিকে। আমাদের পুরো টিম কি ওরকম করে হচ্ছে যে জার্সি খুলে ঘোরাচ্ছেন, ওকে পাগলের মতো হাঁক করছেন, এরকম কি ঘটনা ঘটেছে? আপনি মমিনুলকে দেখলে মনে হবে যে অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড, যে একটা শটই তিনি মাত্র খেলেছেন। ঠিক আছে, একটা টেস্ট ম্যাচ ছিল। বাংলাদেশ টিমের রিঅ্যাকশনটা এরকম ছিল। কেননা বাংলাদেশ এই জয়টা একটা বিগ স্টেটমেন্ট। আমরা অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ জিততে পারি, এইটা আমাদের জন্য ওভার দ্য মুন কিছু না। মানে এইটা যে একেবারে অসম্ভব অলিক কোনো কিছু না। সেইটা আমাদের টিমের সেই বডি ল্যাঙ্গুয়েজটাতে বোঝা গেছে। সো সেইটা আমরা কেন দেখাতে পারবো না? আমরা কেন এই জায়গাটাতে একটা ইস্যু ক্রিয়েট করব যে না, বাংলাদেশের জন্যই আসলে এই যে আমাদের ফ্লাইটের এইসব জটিলতা তৈরি করা হচ্ছে, আমাদের এই যে লাগেজ-টাগেজ মিসিং করে দেওয়া হচ্ছে। এইটা এভাবে ওয়ার্কআউট করে না। এইটা নিয়ে কথা বলার হলে এটা ট্যুরের আগে করা উচিত ছিল। এইটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যানেজমেন্টটা, এই শিডিউলিংটা, এই ট্রাভেল ম্যানেজমেন্টটা এটা আগে থেকেই আসলে হয়ে গেছে। এটা বাংলাদেশ ১ম টেস্ট জিতেছে বলে হয় নাই। এখন আসেন যে বাংলাদেশ আসলে ১ম টেস্ট জিতে যেইটা আমি বলছিলাম যে অস্ট্রেলিয়ার দাঁত ভাঙা জবাব, সেইটা আসলে কিভাবে? ৪টা ট্যুরের কথা বলছিলাম। দেখেন, বাংলাদেশ ২০০৩ সালে অস্ট্রেলিয়াতে টেস্ট করতে গিয়েছিল ১ম বার এবং এর আগ পর্যন্ত শেষবার ছিল। ২০০৮ সালে বাংলাদেশের অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়ার ট্যুর ছিল। সেই ট্যুরটা কেন ক্যানসেল হয়েছে জানেন? সেই টেস্ট অস্ট্রেলিয়া কেন খেলেন নাই জানেন? তারা খেলে নাই কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া অফিসিয়ালি বিবৃতি দিয়ে জানিয়েছে যে ওই সময় যে অলিম্পিক গেমসটা শুরু হবে, এটা তাদের মাথায় ছিল না। আর অলিম্পিক যেহেতু একটা বিগ ইভেন্ট, ওইখানে যেহেতু আরো অনেক কিছু জড়িত আছে, ফলে তারা বাংলাদেশের এই যে মানে টেস্ট সিরিজটা হোস্ট করতে তারা রাজি না। ভাই, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকটা হবে ওই ২০০৮ সালের ৮ নাম্বার মাস আগস্টের ৮ তারিখ রাত ৮ টার সময়। এইটা বেইজিং তারা পোর্ট্রে করছে কতদিন ধরে প্রচারণা চালাচ্ছে। ইনফ্যাক্ট বেইজিং এ যে অলিম্পিকটা হবে ২০০৮ সালের আগস্টে, সেইটা ঠিক হয়েছে ২০০১ সালে। তো ক্রিকেট অস্ট্রেলিয়া অল অফ এ সাডেন ২০০৮ সালের ওই সময় এসে তাদের মনে হলো যে না, ও আচ্ছা বেইজিং অলিম্পিক আছে, সো বাংলাদেশের সঙ্গে আমরা টেস্ট সিরিজ হোস্ট করতে পারব না। এটা কি সত্যি? এটা কি হয়? এটা হচ্ছে গিয়ে মিথ্যা। এটা ডাহা মিথ্যা কথা এবং বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বাংলাদেশের আসলে আর কি আর করা? কিছুই তো করার ছিল না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছিল যে না, এই ট্যুরটা ২ বছর পর হবে ২০১০ সালে। ২০১০ সালে কি বাংলাদেশ অস্ট্রেলিয়ায় কি গিয়েছিল? আমরা তো অস্ট্রেলিয়ায় যাইনি। আমরা তো টেস্ট খেলিনি। কেন? কি জানি? ওই সময় যে মানে উইন্টার অলিম্পিক ছিল সেই কারণেই হয়তোবা ওই সময়টা আমরা টেস্টে খেলিনি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় আবার বাংলাদেশে যাওয়ার কথা ছিল। বাংলাদেশ কি গিয়েছিল? না, যায়নি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া ওই সময় একেবারে সরাসরি বলেছিল যে বাংলাদেশের এই ট্যুরটা হোস্ট করা তাদের জন্য কমার্শিয়ালি ভায়াবল না। তো কমার্শিয়ালি ভায়াবল না হলে তাহলে তারা হোস্ট করবেন না। বাংলাদেশ যে ধরেন বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে বিরাট কোনো হর্তাকর্তা না। কিন্তু আমাদের দেশ সফর করতে যে আসে জিম্বাবুয়ে, সেটা কি বাংলাদেশের জন্য কমার্শিয়ালি খুব লাভজনক? আমাদের দেশে যে এই নেদারল্যান্ডস এসেছিল, আমাদের জন্য কি খুব লাভজনক? তো বাংলাদেশ ক্রিকেট টিম সেটা করবে না। তো অস্ট্রেলিয়া ক্রিকেট টিম কমার্শিয়ালি লাভজনক না হলেই সেটা করবে না এবং ওই সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেছিলেন যে এইটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার ফুটি সিজন, ফলে ওই সিজনে সবার মনোযোগ সেই দিকে থাকবে। ফলে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজটা তারা হোস্ট করতে চাইছে না। কমার্শিয়ালি সেটা আসলে লাভজনক হবে না। ভাই, ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশের টেস্ট সিরিজ তারা বাতিল করে হচ্ছে গিয়ে সামার অলিম্পিক, সেটা তারা জানে না, হঠাৎ করে মনে পড়ে। তাদের ওইখানে ফুটি সিজন, সেই জন্য তারা হচ্ছে গিয়ে হোস্ট করে না। তাদের কমার্শিয়ালি ভায়াবল হবে না, সেজন্য হোস্ট করে না। ২০২০ সালে যাওয়ার কথা ছিল, সেইটাও আবার ওই কোভিডের কারণে বাতিল হয়েছে। ফলে গিয়ে আমরা ২০০৩ এর পরে ২০২৬ ২৩ বছর পরে অস্ট্রেলিয়ায় টেস্ট ট্যুর করতে গিয়েছি এবং সেই জন্যই ১ম টেস্টে যে বাংলাদেশের জয়টা, সেটা একটি স্টেটমেন্ট ভিক্টরি এবং সেইটা আসলে সত্যিকার অর্থেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা দাঁত ভাঙা জবাব। আর মুখ ভাঙা জবাবটা দিতে পারবে কিনা ম্যাকাইতে ২য় টেস্ট জয়ের পরে। অঘটনের কথাটা যেটা বলছিলাম, সেটা ১ম টেস্ট জয়টা যত বড় অঘটন ছিল, যেইটা একেবারে আউট অফ দ্য ব্লু ছিল, কেউ ভাবতেই পারেনি। এখন ২য় টেস্টটা তো বাংলাদেশ জিতলেও জিততে পারে।
প্রথম টেস্ট যখন আমরা জিতেছি, হ্যাঁ, বলতে পারেন যে না অস্ট্রেলিয়া তো এরকম পরিস্থিতিতে বারবার ঘুরে দাঁড়ায়। তারা হচ্ছে গিয়ে খুবই প্রবলভাবে ফিরে আসবে। আজকেও আমাদের কোচ হেড কোচ ফিল সিমন্সও সেই কথা বলেছেন। বা আপনি ২০০৬ সালের কথা যদি মাথায় রাখেন যে ফতুল্লায় আমরা সেই টেস্টটা প্রায় জিতে গিয়েছিলাম। শেষ পর্যন্ত ৩ উইকেট হেরেছি। আবার সেকেন্ড টেস্ট চট্টগ্রামে গিয়ে আমরা ইনিংস ব্যবধানে হেরে গিয়েছি। ফলে এইসব শঙ্কার জায়গা তো রয়েছে। কিন্তু একই সঙ্গে ইতিহাস তো কোথাও না কোথাও গিয়ে চেঞ্জও হয়। ইতিহাস তো কোনো না কোনো পয়েন্ট থেকে ঘুরেও দাঁড়ায়। ফলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দাঁত ভাঙা জবাব আমাদের এই ২৩ বছরের অপেক্ষা, উপেক্ষা, অবজ্ঞা আর অবহেলার দিতে পেরেছে, সেটা কি মুখ ভাঙা জবাবে নিয়ে যেতে পারবে কিনা সেকেন্ড টেস্ট ম্যাকাইতে? ওইটা আসলে খুব ইন্টারেস্টিং বিষয় হবে। আর যদি সেটা আমরা পারি এতদিন পর্যন্ত যেটা আসলে একটু ঠারে-ঠোরে বলছিলাম, ১ম টেস্টের পরও অত জোর গলায় বলছি না। জাস্ট ইকুয়েশনটা দিয়েছি, জোর গলায় বলিনি। কিন্তু ম্যাকাইতেও যদি জিততে পারে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় টেস্টেও যদি জিততে পারে বাংলাদেশ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটা তখন বাংলাদেশের পক্ষে সম্ভব হবে। খুবই সম্ভব হবে। তার চেয়ে আগের প্রশ্ন যেটা সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ২৩ বছরের অপেক্ষা, উপেক্ষা, অবজ্ঞা, অবহেলার জবাব, দাঁত ভাঙা জবাব আমরা ১ম টেস্টে দিতে পেরেছি। ২য় টেস্টে কি মুখ ভাঙা জবাবটা নাজমুল হোসেন শান্তর দল দিতে পারবে?